15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃপদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তককে দখল করে রেখেছিল একটি ভিনদেশী শক্তি। দেশের সবকিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। ক্ষমতা দখলে রাখার জন্য ভয়ঙ্কর রকমের চক্রান্ত, একসঙ্গে যতগুলো চক্রান্ত একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা যায় ঠিক ততটাই করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। কে ভেবেছিল যে শান্তিতে নোবেল জয়ী একজনের মাথায় এত অশান্তির বীজও থাকতে পারে? কত রকমের কূটবুদ্ধি। শেখ হাসিনাকে বাংলাদেশের ভোট থেকে সরাতে কত রকমের কূটবুদ্ধি অ্যাপ্লাই করা যায় সেটা দেখাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস। এবং তারপরে শেখ হাসিনাকে পেলেই যে ভোটে দাঁড়ানো তো অনেক দূরের কথা, পেলেই যে তাকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে সেটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখলে পরিষ্কার বোঝা যায়। কিভাবে শেখ হাসিনাকে একের পর এক মামলায় জড়িয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এমন ভাবে মামলায় জড়ানো হচ্ছে, ভোটে দাঁড়ানো তো অনেক দূরের ব্যাপার, ওই যে বললাম পেলেই ঝুলিয়ে দেবে মোহাম্মদ ইউনূস। হাসিনার বিপদ এখন তার দেশের মধ্যেই লুকিয়ে আছে। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে, ভারত সরকার কি ব্যবস্থা নিচ্ছে, হাসিনাকে কি ভারত সরকার বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারের হাতে তুলে দেবে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস, কত রকমের কূটবুদ্ধি থাকতে পারে একজন নোবেল শান্তি পুরস্কার জয়ীর মাথাতে, গোটা বাংলাদেশ সেটা এবার দেখছে। কত রকমের কূটবুদ্ধি অ্যাপ্লাই করা যেতে পারে। প্রথমে তিনি বিএনপি এবং জামাতের বাংলাদেশে ক্ষমতায় আসা আটকাতে ভোট পিছিয়ে দিলেন। তিনি নিজে বলছেন ভোট করাবো 25-এর শেষের দিকে, 25-এর মধ্যে ভোট করাবো, অর্থাৎ এটা 2024-এর শেষ। উনি নাকি ভোট করাবেন 1 বছর পর 2025-এর মধ্যে। ওনার যিনি প্রেস সচিব তিনি আবার বলছেন 2025-এও ভোট হবে না, ভোট হবে 2026-এর ওই শেষের দিকে, জুন জুলাই করে 2026-এ ভোট করাবো। অর্থাৎ মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে লঙ্কায় যেই যায় সেই রাবণ নিজেই ক্ষমতায় থাকতে শুরু করেছেন। তিনি কি করলেন, তিনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতাদের এই কাঁচা মাথার নাবালক উপদেষ্টাদের নিয়ে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটা দল গঠনের চিন্তা করছেন। একটা দল গঠন করতে গেলে, ক্ষমতায় আসতে গেলে 2 বছর তো লাগবেই, সেই সময়টা তিনি নিজেকে দিতে চাইছেন। যদিও বিএনপি আর জামাত পরিষ্কার বলে দিয়েছে এটা সম্ভব নয়, 2025-এর মধ্যে নির্বাচন করতে হবে। বিএনপি এবং জামাত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। মোহাম্মদ ইউনূস এই টালবাহনার মাঝে একেবারে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছেন হয় 2025-এর শেষের দিকে, আর না হলে প্রেস সচিবকে দিয়ে জানিয়ে দিলেন 2026-এর শেষের দিকে নির্বাচন করাবো। যার মধ্যে এই নিজের একটা দল, ছাত্রদের নিয়ে একটা দল তিনি তৈরি করে ফেলবেন। আর অন্যদিকে কি হলো, অন্যদিকে তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে বাংলাদেশের পরবর্তীকালে কোনো ভোটে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাটা তিনি করে রাখছেন। প্রথমে শেখ হাসিনা নিয়ে বলেছিলেন ওই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পরবর্তীকালে জামাতের হুমকি পেয়ে তিনি শেখ হাসিনাকে নিজেদের হাতে পাঠানোর জন্য ভারতকে একটা চিঠি পাঠিয়ে দিলেন, বন্দি প্রত্যার্পণ চুক্তি, তার জন্য শেখ হাসিনাকে তিনি চাইলেন। শেখ হাসিনাকে পেলেই তিনি ঝুলিয়ে দেবেন। একের পর এক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হচ্ছে। আজকে নতুন করে কি হলো, একেবারে আজকের আপডেট খবরটা দিয়ে এই প্রতিবেদন শুরু করি। আজকে শেখ হাসিনাকে আরো একটা কাণ্ডে মূল অভিযুক্ত করা হলো। বিডিআর, বাংলাদেশের সেনাতে যে বিদ্রোহ হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার 1-1.5 মাসের মধ্যে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি, আজ থেকে প্রায় 15 বছর আগে 25-26 ফেব্রুয়ারি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বিডিআর, বাংলাদেশ রাইফেলস তখন নাম ছিল, বিডিআর এর সদর দপ্তর পিলখানায় আধা সেনার বিদ্রোহে 74 জন নিহত হয়েছিলেন। আপনারা জানেন সেই ঘটনা। এই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন-উল আহমেদ সহ
58 জনের বিরুদ্ধে গত 19 ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। আজকে সেই বিচারও শুরু হয়ে গেল। এই ঘটনা তদন্তের জন্য বিডিআর এর প্রাক্তন ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের কমিশন গঠন করেছে ইউনূস সরকার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এই কমিশন এবার কাজ শুরু করলো আজ থেকে। হাসিনা ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে ঢাকার পিলখানা ব্যারাকে 2009-এর 25-26 ফেব্রুয়ারি একটা বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহী জওয়ানরা 74 জনকে হত্যা করেছিল। তার মধ্যে 57 জনই ছিলেন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ডেপুটেশনে আসা সেনা অফিসাররা, এবং সেনা অফিসারদের মেসে লুটপাট করা হয়েছিল। এবং তারপরে ওই ঘটনার পরেই এই যে বিডিআর বাংলাদেশ রাইফেলস থেকে নাম বদলে হয় BGB, বাংলা বর্ডার গার্ড বাংলাদেশ রাইফেলস থেকে এই ঘটনার পর 2009 সালের এই ফেব্রুয়ারি মাসের ঘটনার পর BGB নামকরণ হয়, বর্ডার গার্ড বাংলাদেশ করেছিলেন হাসিনা সরকার। ওই মামলায় 152 জনের ফাঁসি সাজা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের কয়েকজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে এই বিদ্রোহের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। ইউনূস সরকার জানিয়েছে দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থান, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন চিহ্নিত করার কাজ চলছে। 90 দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিশন। যত রকমের মামলায় জড়ানো যায় শেখ হাসিনাকে, তত রকমের মামলায় জড়িয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। আদালতে একটা মামলাতেও যদি কনভিক্ট করা যায়, অর্থাৎ সাজা দেওয়া যায়, তাহলে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের এই পরবর্তী বাংলাদেশের ভোটে আর দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। যেমনটা আজকে জানিয়ে দিয়েছেন যে এই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঘোষণা করে দিয়েছেন যে আগামী নির্বাচনে বিএনপির বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে কোনো বাধা নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়, অর্থাৎ আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ না করলেও চলবে। কে জানাচ্ছেন? দেশের অ্যাটর্নি জেনারেল। ভাবুন একবার, সব দল ভোটে অংশগ্রহণ করবে, যারা জিতবে তারা ক্ষমতায় আসবে। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ হওয়া উচিত, তাই নয় কি? সেই দেশের অ্যাটর্নি জেনারেল বলছেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে কোনো বাধা নেই, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। ভাবুন একবার। এরপরই ঘোষণা করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যদি বিভিন্ন মামলায় যে মামলাগুলো চলছে সেখানে যদি অভিযুক্ত হয়ে শাস্তি পায়, তাহলে আওয়ামী লীগের কোনো নেতাই আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কোনো রকমই নির্বাচনে দাঁড়াতে দেওয়া যাবে না। আর কে কিভাবে টেনেছে? এই যে জুলাই আগস্টের বিপ্লব, এখানে তো কয়েক হাজার মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে, আগেই শুরু হয়েছে, সেটাও আপনারা জানেন। এই যে আগস্ট বিপ্লব, এখানে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলে দাবি করছে এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতারা, সেই মৃত্যুর প্রত্যেকটার পেছনে শেখ হাসিনাকে দায়ী করে মামলা করা হয়েছে। এবার শুনুন, আরো একটা অদ্ভুত মামলা দায়ী করা হয়েছে, যার জন্য আবার রাশিয়া খেপে গেছে। শেখ হাসিনাকে জড়াতে গিয়ে মামলায় রাশিয়াকে খেপিয়ে তুলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক কি হয়েছে? সরাসরি রাশিয়াকে চ্যালেঞ্জ করেছে মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তারা বলছে এই যে রাশিয়ার সাহায্যে যে প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে বাংলাদেশে, এখানেও নাকি $500 কোটি একটা আর্থিক তছরূপ করেছে শেখ হাসিনা। এই অভিযোগ উঠেছে এবং আদালতে মামলা চলছে। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, যেখানে সাহায্য করেছে রাশিয়া সরকার, পুতিনের সরকার, সেখানেও নাকি $500 কোটি তছরূপের মামলা চলছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের বিরুদ্ধে। ফলে এই তছরূপের মামলাতেও যদি কোন রকমে একবার দোষী সাব্যস্ত হয়, তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ আর ভোটে দাঁড়াতে পারবেন না। রাশিয়ার এই সংস্থা প্রতিবাদ জানিয়েছে, বলছে এইসব আমাদের এখানে হয় না, আমরা যেখানে থাকি সেখানে কোনো তছরূপ, প্রতারণা, দুর্নীতি এসব হয় না। রাশিয়া সাবধান করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকারকে। কিন্তু শেখ হাসিনাকে ঝুলিয়ে দেবার জন্য চাপ দিচ্ছে জামাতের 2 নেতা, তাদেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সেবাদাসী বলে উল্লেখ করে দিচ্ছে। ভাবুন একবার, বাংলাদেশটার কি অবস্থা, যে দেশে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকেও সম্মান দেয় না, বলছে ভারতের সেবাদাসী। পরপর 2 জন জামাত নেতা, এর মধ্যে একজন হচ্ছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি এবং আরো একজন জামাত নেতা কিভাবে তাদের নিজের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে দেখুন একবার। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা
সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন, আমি ছোট লোক নেই যে চাইব। বারে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। 15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তককে দখল করে রেখেছিল একটি ভিনদেশী শক্তি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তার চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিনদেশী রাষ্ট্রের বাংলাদেশী নীতি, বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে, সেবাদাসীকে তাদের করে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দর্শকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের ডাল তাকে সেখানে তারা বুনতে শুরু করেছে। এরা এতটাই মূর্খ, এতটাই বেঈমান, নিজেদের ভাষণে বলছে এই 53 বছর ধরে, অর্থাৎ 1971-এর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ হওয়ার পর 53 বছর ধরে নাকি বাংলাদেশের সরকার ভারতকে লুটে নেবার সুযোগ দিয়েছে। এদের মাথাতে যখন বলে একটুও সামান্য জ্ঞান থাকে না যে এই 53 বছরের মধ্যে বেশিরভাগ সময় এই জামাত এবং বিএনপি বাংলাদেশের সরকার থেকে শাসন করেছে। নিজেদের ঢোল নিজেরাই ফাঁসাচ্ছে। এরা বলছে 53 বছর ধরে বাংলাদেশের বন্ধু সেজে ভারত নাকি ডাকাতি করে গেছে। 53 বছর ধরে ভারত নাকি বাংলাদেশ থেকে ডাকাতি করেছে। এই 53 বছরের অধিকাংশ সময় এই বাংলাদেশে বিএনপি সরকার এবং জামাত রাজত্ব করে গেছে। এরা এতটাই মূর্খ, ভাবে না যে নিজেদের ঢোল নিজেরা ফাঁসাচ্ছে। কতটা অন্ধভাবে এরা ভারত বিরোধিতা শুরু করেছে এই জামাতের চাপে। এবার বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দিতে আসছে 1971-এ ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তানের সেনারা। কাদেরকে ট্রেনিং দেবে? বাংলাদেশের সেনাদের পাশাপাশি এরা ট্রেনিং দেবে রোহিঙ্গা জঙ্গি, এবং বাংলাদেশে এই মুহূর্তে অপারেট শুরু করা নতুন করে 20টা জঙ্গি গোষ্ঠী, বিশেষ করে 6টা জঙ্গি গোষ্ঠী যাদের মাথায় আছে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি, ওসামা বিন লাদেনের আল কায়েদার বাংলা সংগঠন। ভারত বিদ্বেষ একটাই টার্গেট। যেভাবে পাকিস্তান ডুবে আছে এই 77 বছর ধরে, এবার বাংলাদেশকেও এই জামাত ডোবাতে চাইছে এই ভারত বিদ্বেষের মাধ্যমে। শেখ হাসিনাকে 23শে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। ওই যে বললাম, হাসিনাকে আগে ঝুলিয়ে দাও, ফলে আওয়ামী লীগের কোমর ভেঙে দাও, এটাই এখন সবচেয়ে বড় টার্গেট। ফলে এত তাড়াতাড়ি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে যে মোহাম্মদ ইউনূসের হাতে দেবে না সেটা বাংলাদেশও ভালো জানে। সেই জন্যই বিচারের মাধ্যমে বিভিন্ন দিক থেকে তাকে ফাঁসিয়ে, তাকে দোষী সাব্যস্ত করে, তাকে আগে যাতে ভোটে দাঁড়াতে না পারে হাসিনা এবং আওয়ামী লীগ, সেই ব্যবস্থাটাই চূড়ান্ত করছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে ভোটে দাঁড়াতে দেব না, বিএনপি জামাত যতই বিক্ষোভ দেখাক 2 বছরের মধ্যে ভোট করব না, তার মধ্যে এই ছাত্র দলকে সুযোগ করে দেবো যাতে নিজেরা ভোট করতে পারে। ছাত্র দলকে যদি শাসন ক্ষমতা দখল করতে না পারি, তাহলে সেনাকে দিয়ে কূপ করিয়ে সেনা ক্ষমতা দখল করব। এই জন্য পাকিস্তান থেকে, যে দেশে এখনো সামরিক শাসন, নামেই প্রধানমন্ত্রী আর সরকার, সামরিক শাসন, যারা পাকিস্তানের সেনাবাহিনীতে যারা আধিকারিক তারাই যে পাকিস্তানের সরকার চালায়, এটা আপনিও জানেন, আমরাও জানি। পাকিস্তানের মতন যাতে সামরিক কূপ করে করা যায়, সেনার হাতে ক্ষমতা দখল করা যায়, সেজন্য পাকিস্তানের হেরে যাওয়া সেনারা এবার শেখাবে, ট্রেনিং দেবে বাংলাদেশের সেনাবাহিনীকে। ফলে বুঝতেই পারছেন যে মোহাম্মদ ইউনূসকে আপনারা যতটাই গবেট বা বোকা ভাবেন, তিনি যে নিজে ক্ষমতায় থাকতে চারদিক থেকে আটঘাত বেঁধে নেমেছেন, এটা এবার পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র আমাদের কাছে নয়, বাংলাদেশে এই বিএনপি নেতাদের কাছেও। এবং সেই জন্য
বাংলাদেশের যারা বিএনপি নেতা আছেন তারা পরিষ্কার বলছেন যে 25-এর মধ্যে ভোট করাতে হবে। তারা বুঝে গেছেন মোহাম্মদ ইউনূসের এই চক্রান্ত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপি প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন চায়, সেটা 2 বছর ধরে চলুক সেটা কিন্তু বিএনপি চায় না। তারা চায় 25-এর মাঝামাঝির মধ্যেই এই মোহাম্মদ ইউনূসের সরকার, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার রূপে বাংলাদেশের ক্ষমতায় আছে, তারা 25-এর মাঝামাঝি সময়েই ভোটের সংস্কার করে যেন তারা নির্বাচন করতে পারে। মোহাম্মদ ইউনূস, ওই যে বললাম না, ধুরন্ধর বুদ্ধি। তিনি বুঝেছেন যে যত প্রবীণ ভোটার থাকবে তাদের মধ্যে একটা বাংলাদেশ নিয়ে আবেগ কাজ করবে। তারা মুক্তিযোদ্ধাদের সাপোর্টে বলবে, তারা আওয়ামী লীগকে ভোট দেবে। কারণ 1971-এর মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়া মোহাম্মদ ইউনূসের পক্ষে যে ইতিহাস ভোলাতে চায় তার একার পক্ষে কুলবে না। সেজন্য তিনি কি করতে শুরু করলেন, তিনি প্রবীণদের ভোটকে যাতে ম্যানেজ করা যায়, প্রবীণদের ভোটকে ম্যানেজ করেও যাতে জেতা যায়, সেজন্য পারলে 14-15 বছরের যুবকদেরও ভোটার করে দেন। তিনি ঘোষণা করেছেন যে 17 বছর থেকে এবার ভোটাধিকার দেওয়া হবে। কেন? কারণ এদের ব্রেন ওয়াশটা করা সবচেয়ে সোজা এবং তাদের ব্রেন ওয়াশ হয়ে আছে। ফলে 17 বছর 16 বছর এই একেবারে কিশোর থেকে যদি ভোটাধিকার দিয়ে দেওয়া যায় তাহলে ভোটে জিততে আরো বেশি সুবিধা হবে। এই ভোটগুলো পরিষ্কার যাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দিকেই, যাদের দিয়ে ইউনূস নিজে মাথায় বসে থাকতে পারবেন। কি বললেন মোহাম্মদ ইউনূসের সরকার, বাংলাদেশের প্রশাসন ঠিক কি বলতে চাইছে দেখুন আপনারা। কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। একের পর এক মামলায় শেখ হাসিনাকে জর্জরিত করে তুলেছেন। জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের হত্যার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতের রেড নোটিশ জারি করা হয়েছে, যাতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজিমুল ইসলাম পরিষ্কার জানিয়েছেন রেড নোটিশ জারি করা হলো যাতে ভারত থেকে বন্দি প্রত্যার্পণ চুক্তি করে শেখ হাসিনাকে আনা যায় এবং তাকে জেলে পোড়া যায়, যাতে খুব তাড়াতাড়ি ভোটের আগেই তাকে ঝুলিয়ে দেওয়া যায়। এই ঘটনায় এই জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের, এবং 10ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিরুদ্ধে পদক্ষেপ করতে বাংলাদেশ পুলিশকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজিমুল ইসলাম। শেখ হাসিনাকে ঘিরে ফেলো সব দিক থেকে, রাশিয়ার পরমাণু সাহায্য, সেখান থেকে $500 কোটি দুর্নীতি হয়েছে সেদিক দিয়ে ঘেরো, একদিকে জুলাই আগস্টের আন্দোলনে কতজন মারা গেছে তার দায়ভার চাপাও শেখ হাসিনার ঘাড়ে, একদিকে 2009 সালে বিডিআরে বিদ্রোহ হয়েছিল, শেখ হাসিনা সরকার আসার 1 মাসের মধ্যে সেই ঘটনার দায়ভার, এতজনের মৃত্যুর দায়ভার শেখ হাসিনার দিকে চাপিয়ে দাও। এরপরে তো যাবতীয় প্রশাসনিক সরকারি যে সমস্ত প্রকল্প হয়েছে তার যাবতীয় দুর্নীতির দায়ভার শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়েছে। এই সবকটা মামলাতে আদালতে বিচার শুরু করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে ভোটের পদ থেকে হটাও। কারণ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও জানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু সহজে তাদেরকে হারানো যাবে না। তার জন্য তাদেরকে জেলে পোড়ো, তাদেরকে ঝুলিয়ে দাও, একের পর এক নেতাকে মামলায় জর্জরিত করে তাদেরকে ভোটে দাঁড়ানোর পথ বন্ধ করে দাও, 17 বছর বয়সীদের ভোটাধিকার দাও, যাতে যুবক সম্প্রদায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশি করে ভোট দিতে পারে। বিচার দেরি করাও, যাতে এই নতুন দলটা যেটা আসছে সেটা 2 বছর সময় পেতে পারে। সেজন্য বিএনপি এবং জামাত যতই ভোটের নির্দেশ দিক, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে ভোট দেরি করাও। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের কিন্তু একটাই টার্গেট, যে
ক্ষমতায় টিকে থাকতে হবে। কিন্তু বিএনপি, জামাত এরা কি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আর কত মাস মেনে নেয় সেটাই এখন দেখা। তবে শেখ হাসিনাকে পেলেই ঝুলিয়ে দেবে, এটা কিন্তু পরিষ্কার। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর আমরা চেপে রাখতে দেব না।